স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। নানা দাবিতে রাজধানী নতুন বাজারে ইউআইইউ শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যানজটে ভোগান্তি। ইরানের ইস্পাহান পরমাণু কেন্দ্রে ইসরায়েলের হামলা, কোনো বিপজ্জনক পদার্থ ছড়ায়নি বলছে ইরান। এবারে বিস্তারিত। ২৬ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার সহ নানা দাবিতে রাজধানীর ভাটারার নতুন বাজার এলাকার সকাল থেকে দুপুর পর্যন্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইউআইইউ এর শিক্ষার্থীরা। এ সময় পুলিশের সাথে তাদের কয়েক দফা সংঘর্ষ হয়, ফলে কুড়িল রামপুরা সড়কে তীব্র যানজট দেখা দেয়। ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা। আবার রাজধানীর সড়ক অবরোধ, আবার জনভোগান্তি। এবার বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইউআইইউ এর কিছু শিক্ষার্থী সড়ক অবরোধ করেন। শনিবার সকালে কুড়িল বিশ্ব রোড থেকে বাড্ডাগামী সড়কের প্রগতি সরণি মোড় আটকে রাখেন বিশ্ববিদ্যালয়টির কিছু শিক্ষার্থী। গত এপ্রিলে ওই বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর পরীক্ষা দিতে না পারাকে কেন্দ্র করে তৈরি হয় আন্দোলন। এরই প্রেক্ষিতে উপাচার্য সহ কয়েকজন শিক্ষক পদত্যাগ করেন। এরপর আন্দোলন করা ২৬ শিক্ষার্থীকে সম্প্রতি বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মূলত এই বহিষ্কারাদেশ প্রত্যাহার সহ আরও বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করেন তারা। আমাদের বহিষ্কার করা হয়েছে, আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে আমাদের বাবার টাকা গেছে, আমাদের সময় গেছে, শ্রম গেছে, সেগুলো রেখেছে কথা বলতে আসার পরেও কেন এই পুলিশ আমাদের গায়ে হাত তুলে? 10 মাস আন্দোলন করা হয়েছে, ইউনাইটেড যারা ভাইরা আছে 10 মাস ধরে আন্দোলন করছে এবং তারা অপেক্ষা করছে যাতে বিশ্ববিদ্যালয়ের ভিতরে এটা সমাধান হয়, তারা কোনোভাবে রাজি হয়নি। আমরা 7 বার ইউনিভার্সিটিতে গিয়েছি, ইউনাইটেডের ক্যাম্পাসে ছেলেমেয়েরা কাটতে গেছে, এখানে জেনারেল জন্য সবাই আছে, এখানে বেশিরভাগ ছেলেমেয়ে ছিল বহিষ্কারের ভয় দেখিয়ে আটকে রেখেছে। এ সময় পুলিশের সাথে কয়েক দফায় ধাওয়া পাল্টা ধাওয়া হয় আন্দোলনকারীদের। এক পর্যায়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসেও রাস্তা ছেড়ে যাননি শিক্ষার্থীরা। 5 দফা দাবি না মানলে রোববার ঢাকা ব্লকেট কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। অযৌক্তিক কারণে বহিষ্কার যে করা হয় তার সমাধান করুন, আপনারা কথা বলুন, বিশ্ববিদ্যালয় প্রশাসন কথা বলুন। নিঃশর্তভাবে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাদের যে হয়রানি করা হয়েছে, তাদের সাথে যে অন্যায় করা হয়েছে, তাদের সেই ক্ষতিপূরণ প্রদান করতে হবে। ছাত্রদের এই কর্মসূচিতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ, বিশেষ করে অসুস্থ অনেকেই পায়ে হেঁটে যেতে বাধ্য হয়েছেন। আমাদের অনেক সমস্যা হয়েছে, 2 দিন 1 দিন পর পর স্টুডেন্টরা যে কি শুরু করছে আল্লাহ মাহফুজ জানে। ব্যবসা তো অনেক লস, এভাবে বন্ধ করে থাকলে ব্যবসা লস না আমাদের। আমরা দেশটা জিম্মি হয়ে গেছি। এখন আমরা ওই মাঝখানে এসে গাড়ি বন্ধ করে দিচ্ছি, এখন আমরা হাঁটতে আসছি। মানুষের কষ্ট দেওয়া একটা মানুষে, এটা মানুষের মধ্যে পড়ে না। কবে যে আন্দোলন শেষ হইবে আজও জানি না। আন্দোলনের নামে সড়ক আটকে জনদুর্ভোগের মতো কর্মসূচি না দেওয়ার আহ্বান জানান সাধারণ মানুষ। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। ইসি স্বাধীন হলেও সরকারের মুখ্য ভূমিকা ছাড়া নির্বাচন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য কমিশনের নিজস্ব কর্মপরিকল্পনা রয়েছে উল্লেখ করে সিইসি আরও জানান, যথাসময়ে আগামী নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে শনিবার সকালে নির্বাচন কমিশন সচিবালয় ও নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের কর্মকর্তাদের নিয়ে আয়োজন করা হয় 2 দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা। নির্বাচন আইন ও বিধি সংক্রান্ত এই প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার। সারা দেশব্যাপী চলতে থাকুক। এ সময় ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের দায়িত্ব পালনে কঠোর থাকার নির্দেশ দেন সিইসি। মডেলের মধ্যে যে আইনগুলোর কথা বলেছে, যে বিধিমালার কথা বলেছে, এগুলো আমাদের নিত্যদিনের প্রয়োজনীয়। আমি বিভিন্ন কনসার্ন অফিসারকে যাই জিজ্ঞেস করি, অনেকে দেখা যাচ্ছে যে তখন ব্ল্যাঙ্ক লোক দেয় একটা, তার মানে বোঝা যাচ্ছে যে হয়তো আইডিয়া নাই, ডিল করে নাই আগে। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রধান নির্বাচন কমিশনার জানান, ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য ইসির নিজস্ব কর্মপরিকল্পনা রয়েছে। নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ সময় হলে জানা যাবে। এত বড় একটা নির্বাচন হবে, আমাদের তো নিজস্ব একটা পরিকল্পনা, এটা আমাদের ব্যবহারের জন্য, নট ফর শেয়ারিং উইথ এভরিবডি। এটা সংশোধনযোগ্য। যদি টাইমলি যদি কোনো কারণে রিসিভ না হয়, 2-4 দিন এদিক ওদিক হতে পারে। প্রথম থেকে আমরা যখন দায়িত্ব নিয়েছি তখন থেকে আমরা একটা কর্মপরিকল্পনা করেছি, তো কিভাবে আমরা এগিয়ে যাব। নির্বাচন কমিশন স্বাধীন হলেও ভোট আয়োজনে সরকারের ভূমিকায় মুখ্য বলে মন্তব্য করেন সিইসি। একটা ইলেকশন করতে গেলে
যতই আপনি স্বাধীন বলেন না কেন ইসিকে, সরকার ছাড়া নির্বাচন করা সম্ভব, কারণ সরকারের সহযোগিতা নিয়েই তো আমাকে নির্বাচনটা করতে হবে। আমাকে আইন শৃঙ্খলা বাহিনীর সাহায্য নিতে হবে, সরকারি অফিসারদের সাহায্য নিতে হবে, প্রশাসনের সহযোগিতা নিতে হবে। সুতরাং সরকার এখানে মুখ্য একটা ভূমিকা রাখবে তো ইলেকশনের মধ্যে, এটা ছাড়া তো সম্ভব না। সংস্কার কমিশনের সুপারিশ সহ সরকারের সব কাজের সাথে ইসির যোগাযোগ রয়েছে বলেও জানান তিনি। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের পছন্দের সরকারের হাতে দায়িত্ব হস্তান্তরের পরিস্থিতি সৃষ্টিতে সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আখতার। শনিবার ময়মনসিংহে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। একটা অন্তর্বর্তীকালীন সরকার একটা চেষ্টা করছে যে একটা সুষ্ঠু সুন্দর একটা নির্বাচন দিয়ে তারপর একটা নির্বাচিত সরকার যাকে জনগণ তাদের পছন্দ মতো সরকার গঠনের একটা প্রক্রিয়ার মধ্যে যেতে পারবে, তো সেরকম একটা পরিস্থিতি তৈরি করতে। তো সেটার জন্য নির্বাচন কমিশন এমনকি সংস্কারের জন্য যে উদ্যোগগুলো নেওয়া হচ্ছে সেগুলো হলে এবং রাজনৈতিক দলগুলোর সাথে একটা সমঝোতার মাধ্যমে বা তাদের সাথে আলোচনার মাধ্যমে যেটা হবে, সেটা যে নির্ধারিত তারিখ ঘোষিত হয়েছে তার মধ্যে যদি হওয়া সম্ভব হয় অবশ্যই হবে। সংসদ না থাকায় কাল উপদেষ্টা পরিষদের সভায় নতুন অর্থ বছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন করা হচ্ছে। রাষ্ট্রপতির অধ্যাদেশ আকারে তা কার্যকর হবে 1 জুলাই। 2025-26 অর্থ বছরের বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে না বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। গেল 2রা জুন 2025-26 অর্থ বছরের জন্য 7,90,000 কোটি টাকার বাজেট উপস্থাপন করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। টেলিভিশন ভাষণে দেয়া বাজেটকে তিনি ব্যতিক্রমী আখ্যা দেন। বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 5,64,000 কোটি টাকা। 2,26,000 কোটি টাকার ঘাটতি বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির আকার ধরা হয়েছে 2,30,000 কোটি টাকা। ডেভেলপমেন্ট প্ল্যান বা উন্নয়ন ব্যয় আমরা যেটা একটা বড় একটা অংশ থাকে সেটাকে কাটছাট করা হয়েছে, করে মনিটারি পলিসির সঙ্গে অ্যাডজাস্ট করা হয়েছে। এছাড়া অগ্রাধিকার খাতগুলোর মধ্যে স্বাস্থ্য, শিক্ষা এবং সামাজিক নিরাপত্তায় বরাদ্দ বাড়ানোর পরামর্শ তার। অনেকগুলো প্রকল্প সবসময় এডিবিতে থাকে, এখন এগুলোকে যদি আমরা হঠাৎ করে ডিসকন্টিনিউ করি তাহলে সেটা কিন্তু লাভের থেকে ক্ষতি বেশি করবে, বিকজ এখানে অনেক বেশি ইনভেস্টমেন্ট অলরেডি হয়ে গিয়েছে। কাজে উদ্দেশ্য হচ্ছে সেই প্রকল্পগুলোকে যত তাড়াতাড়ি সম্ভব এবং সুস্থভাবে সেটাকে সম্পাদন করা। পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ জানিয়েছেন, প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ নিয়ে সমালোচনা হচ্ছে, তাই এটা তুলে দেওয়া যেতে পারে। এতই যখন আলোচনা হয়েছে তুলে দেওয়া হবে, অসুবিধা কি? অথবা ওটাকে অপ্রদর্শিত টাকা আয় হিসাবে দেখিয়ে উচ্চতম যেই করের হার তার সাথে অন্তত আবার 5% যোগ করা উচিত পেনাল্টি, সেরকমভাবে যদি রাখা যায় তাহলে রাখা যেতে পারে। তিনি জানান, উন্নয়ন কর্মসূচিতে নতুন প্রকল্প নেওয়ার সুযোগ কম থাকলেও চলমান কর্মসূচি দ্রুত বাস্তবায়নের উদ্যোগ থাকবে। বাজেটের যে আমরা মিতব্যয়িতার কথা বলেছি, বাজেট ছোট, সেটাতে উন্নয়ন বাজেটের উপরই পুরোটাই এসে পড়েছে। বাজেট ঘাটতি কমানোর জন্য এবং অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার জন্য তাই না, এটা এমনিতেই কমাতে হতো। যে ব্যয় হয়েছে সেটার গুণগত মান রক্ষা করার জন্য। পরিকল্পনা উপদেষ্টা জানান, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের দুর্নীতি ও অপচয় কমানোর ব্যাপারে সরকারের সর্বোচ্চ চেষ্টা থাকবে। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। আসন্ন এইচএসসি পরীক্ষার ইতিহাস দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র বাতিল করেছে রাজশাহী শিক্ষা বোর্ড। এই বোর্ডের ইতিহাসের শিক্ষার্থীদের পরীক্ষা হবে বিকল্প প্রশ্নে। নওগাঁর ধামইরহাট থানায় প্রশ্নপত্রের ট্রাঙ্ক খোলা পাওয়ার পর ওই প্রশ্নপত্র বাতিল করা হলো। শনিবার ঘটনাস্থল পরিদর্শন করেন রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আনম মোফাক্কারুল ইসলাম। তিনি জানান, আগামী 19 জুলাই হতে যাওয়া ইতিহাস দ্বিতীয় পত্রের প্রশ্নপত্রটি বাতিল করা হয়েছে। এই পরীক্ষাটি বিকল্প প্রশ্নপত্রে নেওয়া হবে। এ ঘটনায় দায়িত্বপ্রাপ্ত একজন এসআই ও একজন কনস্টেবলকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এছাড়া গ্রেফতার একজনকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।
বরগুনায় বাস ও ইজি বাইকের সংঘর্ষে বাবা মেয়ে সহ ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় শিশুসহ 4 জন আহত হয়েছে। শনিবার বিকেল ৩টার দিকে ঘটনা ঘটে। বাসের সাথে সংঘর্ষে ইজি বাইকটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে ইজি বাইকের 3 আরোহী মারা যায়। নিহতরা হলেন গাজীপুরের মাদ্রাসার শিক্ষক মৌলভী আজিজ, তার মেয়ে মোসাদ্দিকা ও বেআইন খালেদা। তাদের বাড়ি আমতলী উপজেলার 18গাছিয়া ইউনিয়নের সোনাখালী গ্রামে। স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে আমতলী ও পটুয়াখালী জেনারেল হাসপাতালে পাঠায়। আমতলী থানার ওসি আরিফুল ইসলাম আরিফ জানান, বাসের চালক ও হেলপার পলাতক। বরগুনায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আব্দুর রব নামে একজনের মৃত্যু হয়েছে। তার বাড়ি বরগুনা সদর উপজেলার 2 নম্বর গৌরীচন্না ইউনিয়নের মনসাতলী গ্রামে। এ নিয়ে বরগুনা জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলতি বছর মৃতের সংখ্যা বেড়ে হলো 21। এছাড়া বরগুনা 250 শয্যা জেনারেল হাসপাতালে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। বর্তমানে সেখানে 241 জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত 24 ঘন্টায় নতুন করে 83 জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে মোট 2188 জন বরগুনা সদর হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হলেন। দেশের বিভিন্ন স্থানে আয়োজিত 3 দিন ব্যাপী জাতীয় ফল মেলা শেষ হচ্ছে আজ। ফল মেলার শেষ দিনে ক্রেতাদের ভিড় দেখা গেছে অনেক। দেশীয় ফল সবার কাছে পরিচিত করতেই এ মেলার আয়োজন করা হয়, যার প্রতিপাদ্য দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই। 3 দিন ব্যাপী এই মেলা প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়। মেলায় আম, জাম, কাঁঠাল, লিচু, পেঁপে, কলা, আনারস, আখ, ড্রাগন, আপেল, মাল্টা, করমচা সহ বিভিন্ন রকম ফল স্থান পায়। ফল মেলায় আগত দর্শনার্থীরা ফল চাষের বিভিন্ন প্রযুক্তি সম্পর্কে জানতে এবং রাসায়নিক মুক্ত বিভিন্ন জাতের ফল কিনতে পারছেন। আন্তর্জাতিক, ইরানের ইস্পাহান শহরের পারমাণবিক স্থাপনায় স্থানীয় সময় শনিবার ভোরে হামলা চালিয়েছে ইসরায়েল। ইস্পাহানে বিকট বিস্ফোরণের শব্দ অনেক দূর থেকেও শোনা গেছে। তবে হামলার ফলে পারমাণবিক স্থাপনা থেকে কোনো বিপজ্জনক পদার্থ ছড়িয়ে পড়েনি বলে জানিয়েছে ইরান। এদিকে ইরানি কুদস ফোর্সের প্যালেস্টাইনিয়ান কর্পসের কমান্ডার সাইদ ইজাদিকে হত্যার দাবি করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী। কোম শহরে একটি আবাসিক ভবনে শনিবার সকালে চালানো হামলায় ইজাদি নিহত হন বলে জানান তিনি। চলমান পরিস্থিতিতে জাতিসংঘের মহাসচিব ও নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসির বিরুদ্ধে ব্যর্থতা ও পক্ষপাতিত্বের অভিযোগ দায়ের করেছে ইরান। ইরানের সঙ্গে যুদ্ধের মধ্যেও অবরুদ্ধ গাজা উপত্যকায় হত্যাযজ্ঞ অব্যাহত রেখেছে ইসরায়েল। শুক্রবার ইসরায়েলি হামলায় উপত্যকাটিতে আরও অন্তত 82 জন ফিলিস্তিনি নিহত হন। নিহতদের মধ্যে গাজায় প্রাণ হারিয়েছে 37 জন। তাদের মধ্যে 23 জন ত্রাণ আনতে গিয়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হয়। আর দক্ষিণ গাজায় নিহত হয় আরও 22 জন। এখানেও 11 জন ত্রাণ প্রত্যাশী ছিলেন। এছাড়া গাজা সিটিতে ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত হয় আরও 23 জন। গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, এ পর্যন্ত ইসরায়েলি গুলিবর্ষণে নিহত ত্রাণ প্রার্থীর সংখ্যা 409 জনে দাঁড়িয়েছে। আহতের সংখ্যা 3203 জন। ফুটবল, ক্লাব বিশ্বকাপের শেষ 16-র আশা টিকে রাখার মিশনে রাতে মাঠে নামবে ইন্টার মিলান। উরাওয়া রেড ডায়মন্ডের বিপক্ষে ইন্টারের ম্যাচটি শুরু হবে রাত 1টায়। সাম্প্রতিক সময়ে ছন্দে নেই ইন্টার। ইতালিয়ান লিগের শিরোপা হাতছাড়ার পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পিএসজির কাছেও হেরেছে। এরপর ক্লাব বিশ্বকাপের শুরুটা ভালো হয়নি। প্রথম ম্যাচে মন্টেরির সঙ্গে 1-1 গোলে ড্র করে ই গ্রুপে পয়েন্ট টেবিলের 3য় স্থানে আছে নিরাজ্জুরিরা। তাই রেড ডায়মন্ডের বিপক্ষে জয় ভিন্ন কোনো বিকল্প নেই ইন্টারের। আরেক ম্যাচে মামেলোদি সানডাউন্স এফসির বিপক্ষে মাঠে নামবে বরুশিয়া ডর্টমুন্ড। ম্যাচ শুরু হবে রাত 10টায়। শেষ করব দীপ্ত সংবাদ, তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। নানা দাবিতে রাজধানীর নতুন বাজারে ইউআইইউ শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যানজটে ভোগান্তি। ইরানের ইস্পাহান পরমাণু কেন্দ্রে ইসরায়েলের হামলা কোনো বিপজ্জনক পদার্থ ছড়ায়নি বলছে ইরান। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।